এই সিগমা মেলের ভিডিও তোমরা অনেক দেখেছো, কিন্তু তোমরা কি জানো এই ক্লিপটা এমন একটা মুভি থেকে দেখানো হয়েছে। এটা এমন একটা সাইকো মুভি যেটার কাহিনী দেখলে তুমিও আঁতকে উঠবে। খতরনাক সাইকো কিলার মুভি আমেরিকান সাইকোর কথা। সাধারণ জীবনযাপনের মধ্যে কিভাবে মানুষ খুন করতে থাকে তা দেখানো হয়েছে এই মুভিতে। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখানো হয় 80 দশকের শেষের দিকে, যেখানে আমেরিকার নিউ ইয়র্ক শহরে প্র্যাকটিস বেথ নামের একটি তাগড়া যুবককে আমরা দেখতে পাই। প্র্যাকটিস পিয়ার্স অ্যান্ড পিয়ারসেল নামের একটি ফিনান্স ইনস্টিটিউটের একজন ভাইস প্রেসিডেন্ট। খুব বেশি ধনী তুলত না হলেও তার চালচলন সব বড় লোক বা এলিট সমাজের লোকেদের মতন। দামি কাপড় পরা, দামি হোটেলে খাবার খাওয়া আর অন্যান্য সব করা তার এক ধরনের নেশা। বিশেষ করে তার কিছু কাছের মানুষের সঙ্গে সব করতে তার বড্ড বেশি ভালো লাগে। সেভাবে প্র্যাকটিস প্রতিনিয়ত তার কলিগের সাথে বড় বড় রেস্টুরেন্টে যায় আর নিজেকে একজন এলিট পার্সন হিসেবে প্রতিষ্ঠিত করতে থাকে। প্র্যাকটিস তাদের সাথে মিশলেও মনে মনে সে কাউকে তেমন পছন্দ করে না। তার সব বন্ধুরা কে কত ক্লাসিক বা বেশি স্মার্ট সেটা প্রমাণ করতে থাকে। তবে প্র্যাকটিস এর লাইফে অ্যাডভেঞ্চার ও ইন্টারেস্টিং বেশি কিছু না থাকার কারণে সে তাদের সঙ্গে সময় কাটাতে বাধ্য হয়। তার মধ্যে কিছু অদ্ভুত বাতিক রয়েছে। তার মধ্যে একটি হলো সে কেন জানি কাউকে হ্যাপি দেখতে পারে না। কেউ বেশি খুশি থাকলে তার কেন জানি মাথার রক্ত গরম হয়ে যায়। এছাড়াও প্র্যাকটিস একজন শৌখিন ও স্বাস্থ্য সচেতন একজন লোক। তার বডি ফিগার দেখলে তোমরা বুঝতে পারবে সে তার শরীরের উপরে কতটা যত্নশীল। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তার অ্যাপার্টমেন্টে সকালে ঘন্টার পর ঘন্টা ধরে সে এক্সারসাইজ করতে থাকে। তারপর সে আরো অনেকক্ষণ সময় ব্যয় করে সে তার রূপচর্চায়। প্রতিদিনই স্নান করার পর সে তার বডিতে নানান ধরনের ফেস ওয়াশ, ক্রিম ও লোশন লাগায়। সকালে উঠে রূপচর্চার পেছনে কিছু সময় ব্যয় করে সে চলে যায় অফিসের কাজে। অফিসে কাজকর্ম সারার পর প্রায় এভেলিনের সঙ্গে ডিনার বা পার্টিতে যায়। প্র্যাকটিস ও এভেলিন তারা অনেকদিন ধরে ডেট করছে এবং তাদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে। কিন্তু প্র্যাকটিস আপাতত নিজের ক্যারিয়ার গড়ার মনোযোগ দিয়ে বিয়ে পরে করতে চায়। এর উপর তার ফিয়ান্সের বেশি কথা বলার কারণে তার উপর বিরক্ত বোধ করত। পাশাপাশি প্র্যাকটিসের সন্দেহ হয় যে এভেলিন তার বন্ধু টেন্ডারের সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে। এদিকে প্র্যাকটিস নিজে আবার এভেলিনের বান্ধবী ক্রোটিনের সঙ্গে অ্যাফেয়ার আছে। দুজনেই দুজনকে দুদিক থেকে ধোকা দেওয়ার একদম পাক্কা খেলোয়াড়। তারা দুজন ফিয়ন্সে এভিনের উপর সন্দেহ আর হিংসার কারণে কর্টিনের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। এভাবে প্র্যাকটিসের জীবন চলে যাচ্ছিল। একদিন প্র্যাকটিস কর্টিনের সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য ডিনারে যেতে চায়। কর্টনি প্রথমে রাজি না হলেও প্র্যাকটিস শহরের সব থেকে বড় হোটেলের ল্যাভিশ রেস্টুরেন্ট নিয়ে যেতে চায়। তখন কোর্টনি রাজি হয়ে যায়। তবে ভিআইপি রেস্টুরেন্টে রিজার্ভেশন নিতে গেলে কম করে 2 মাস অপেক্ষা করতে হয়। কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে প্র্যাকটিস সেখানে ফোন করে পরের দিনের রিজার্ভেশন চাইলে তারা তাকে না করে দেয়। যেহেতু কর্টিনকে বলা হয়ে গেছে এখন কি করা যায়, তাই বুদ্ধি করে প্র্যাকটিস কর্টিনিকে প্রচন্ড ড্রিঙ্ক করায় আর অন্য একটি রেস্টুরেন্টে গিয়ে তাকে টর্সিয়া বলে চালিয়ে দেয়। কর্টিনি মাতাল অবস্থায় থাকার জন্য সে এসব কিছু টের পায় না। পরের দিন প্র্যাকটিস তার অফিসের কাজ শেষ করার পর তার বন্ধু কলিগ লুইসের সাথে গল্প গুজব করছিল। এমন সময় সামনে আসে তাদের একজন কলিগ যার নাম কল অ্যালান। কল জানায় সে একটা নতুন ভিজিটিং কার্ড বানিয়েছে যেটার কোয়ালিটি মারাত্মক রকমের। প্র্যাকটিস সহ সবার বিজনেস কার্ড ছিল, কিন্তু পলেরটা দেখার পর তারা সবাই ভাবে পল তাদের থেকেও সব থেকে বেশি দামি ভিজিটিং কার্ড বানিয়ে ফেলেছে। এটা দেখার পর প্র্যাকটিসের মনে হিংসা তাড়নায় উতাল পাতাল হওয়া শুরু করে। সে কোনোভাবে মেনে নিতে পারে না তার থেকে ভালো বিজনেস কার্ড অন্য কারো কাছে থাকতে পারে। তাই সে প্রচন্ড রেগে গিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। পথে যাওয়ার সময় এক হোমলেস মানুষকে দেখে তাকে প্রথমে সাহায্য করে, কিন্তু তারপরে পলের বিজনেস কার্ডের কথা মনে পড়ে গেলে সে ওই রাগ ঝাড়া শুরু করে ওই লোকটির উপর। আর রাগ ঝাড়তে ঝাড়তে নিজের কাছে থাকা ছুরি দিয়ে লোকটিকে কেটে টুকরো টুকরো করে দেয়। তখন তার পাশে একটি কুকুর ছিল, সেই কুকুরটিকেও লাথি মেরে মেরে তাকেও মেরে ফেলে। এই কাণ্ড করার পর প্যাটি তার নিজের বাড়ি ফিরে যায়। পরের দিন নিউ ইয়র্কের একটি স্পাতে মাসাজ নিতে যায়। এত বড় ঘটনা ঘটানোর পর তার মধ্যে কোনো বিন্দু মাত্রই টেনশন বা অপরাধবোধ দেখা যায় না। তাহলে এর মানেটা খুবই ক্লিয়ার, প্র্যাকটিস আসলে একজন সাইকোপ্যাথ। এর কিছুদিন পর প্র্যাকটিস
প্র্যাকটিস তার বন্ধু বান্ধবদের সাথে একটি ক্রিসমাস পার্টিতে যায়। সেখানে পল অ্যালানের সঙ্গে আবারও তার দেখা হয়। সেদিনে সেই পুরনো রাগ আবারও প্র্যাকটিসকে ধাওয়া করতে শুরু করে। এক পর্যায়ে প্র্যাকটিস তাকে শাস্তা করার জন্য এক ফোন দিয়ে এঁটে ফেলে। সে অ্যালানকে ড্রিঙ্কস করার জন্য অনুরোধ করতে থাকে। তার আমন্ত্রণ রক্ষার জন্য পল চলে যায় পাশের এক রেস্টুরেন্টে। সেখানে বসে পল ও প্র্যাকটিস নানান ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করে। তার সঙ্গে প্রচুর ড্রিঙ্কসও করে ফেলে। এবার প্র্যাকটিস পলকে অফার করে বসে তার বাড়িতে যাওয়ার জন্য। মাতাল অবস্থায় পল সেটাকে ইগনোর না করতে পেরে তারা দুজনে চলে যায় প্র্যাকটিসের লেভার্স অ্যাপার্টমেন্টে। এখানে দেখা যায় প্র্যাকটিস তার সমস্ত ফার্নিচার গুলো কাগজ দিয়ে ঢেকে রেখেছে, ঠিক যেমন বাড়িতে রং করার সময় সবাই এটা দিয়ে থাকে। প্র্যাকটিস এটা কেন করেছে তা একটু পরেই জানতে পারবে। যাই হোক, তারপর পলকে একটি সোফায় বসিয়ে সে একটি প্লাস্টিকের রেনকোট পরে ফেলে আর একটি মিউজিক ছাড়ে। আর মাতাল পলের সামনে গানের তালে তালে নাচা শুরু করে দেয়। পল যখন নেশায় পুরো ডুবে আছে, প্র্যাকটিস তখন তার রুম থেকে বের করে একটি সদ্য তৈরি হওয়া চকচকে ঝকঝকে কুড়াল। কিছু বোঝার আগে কুটার নিয়ে ঝাঁপিয়ে পড়ে পলের উপর। জাস্ট কিছুক্ষণের মধ্যেই প্র্যাকটিস পলের জীবনটা বেঘুরেই শেষ করে দেয়। প্র্যাকটিসের রুমের মধ্যে পলের রক্তে ভেসে যাওয়া শুরু করে। ওই ফার্নিচার গুলো ঢেকে রাখা ও রেনকোট পরা তার একটাই উদ্দেশ্য ছিল পলের রক্তের ছিটে ফোটায় তার ঘর যেন নষ্ট না হয়। জাস্ট চিন্তা করো, প্র্যাকটিস ভিয়েতনাম কিরকম একটা ভয়ানক ধরনের সাইকো কিলার। কোপাকুপি শেষ করে প্র্যাকটিস একটা চুরুট ধরিয়ে নিজেকে একটু শান্ত করে একটি ব্যাগে পলের বডিটা ভরে বাইরে নিয়ে যায় বডিটা গায়েব করার জন্য। বডিটি গাড়িতে তোলার সময় প্র্যাকটিসের সঙ্গে হঠাৎ লুইসের দেখা হয়ে যায়। এত করে প্র্যাকটিস কিছুটা ভরকে গেলেও সব সামলে নেয় আর গাড়ি চালিয়ে ওখান থেকে চলে যায় পলের লাশটি গুম করার জন্য। পলের ডেড বডি ফেলে আসার পর প্র্যাকটিস সোজা চলে আসে পলের অ্যাপার্টমেন্টে। উদ্দেশ্য হলো পল এমার্জেন্সি একটি কাজে লন্ডনে গেছে, নাটক সাজাতে হবে। প্র্যাকটিস পলকে মারার পর তার পকেট থেকে চাবি চুরি করে নিয়েছিল। সেই চাবি দিয়ে দরজা খোলার পর প্র্যাকটিস ভিতরে ঢোকে। তারপর একটি সুটকেস নিয়ে তার কিছু জামা কাপড় ও তার পাসপোর্ট ভরে নেয়। এরপর সে পলের গলার আনসারিং মেশিনে গলা নকল করে একটি রেকর্ড করে। সেখানে পলের গার্লফ্রেন্ড মেরিডিথকে পলের গলা নকল করে বলে, আমি লন্ডনে যাচ্ছি আর ফিরে এসেই তোমাকে ফোন করব। এভাবেই সে পলের বডিটা লুকানোর পর প্র্যাকটিস একেবারে শান্ত হয়ে যায়। আবারও সে অফিসে কাজ করা শুরু করে। তবে সেদিন তার পার্সোনাল সেক্রেটারি জেইন এসে জানায় ক্রোনাল নামের একটি ডিটেকটিভ এসেছে তার সঙ্গে কথা বলার জন্য। ডিটেকটিভের কথা শুনে প্র্যাকটিস কিছুটা ঘাবড়ে যায়। জেনকে বলে সে যেন লোকটাকে বলে সে এখন লাঞ্চে আছে, কিন্তু জেন বলে এখন তো বাজে মাত্র 10:30 আর কিম্বল জানে আপনি আপনার চেম্বারে আছেন। এই সব কথা শোনার পর আর কোনো উপায় না পেয়ে প্র্যাকটিস লোকটাকে ভিতরে পাঠাতে বলে। ডিটেকটিভ কিম্বেল ভিতরে আসার সময় প্র্যাকটিস ফোনে এমন ভাবে কথা বলছিল যে সে যেন খুবই বিজি। কিম্বেলের সঙ্গে পরিচিত হওয়ার পর প্র্যাকটিস তাকে কিছু না কিছু খাবারের জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু কিম্বেল কোনো কিছু না খেয়ে আসল কথা তার সামনে খুলে বলে। সে জানায় পল অ্যালানের গার্লফ্রেন্ড তাকে হায়ার করেছে পল অ্যালানের মিসিং এর ব্যাপারে। তার সন্দেহ ছিল পল লন্ডনে যায়নি, তাই তার ব্যাপারে তোমার এখানে খোঁজ নিতে এসেছি। সে প্র্যাকটিসকে তার বয়স, সে কোন স্কুলে পড়েছে, সে পলকে কতদিন ধরে চেনে, আরো ইত্যাদি ইত্যাদি তার কাছে জিজ্ঞেস করতে থাকে। প্র্যাকটিস তখন বলতে থাকে, আমার জানা মতে পল একজন নেশাগ্রস্ত মানুষ ছিল আর সে যেখানে সেখানে সময় কাটাতো। এভাবেই সে কোনো না কোনো জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসেছে। কিম্বেল তখন জানায় পলের অ্যাপার্টমেন্ট থেকে এরকম কোনো কিছু খুঁজে পায়নি। তারপর প্র্যাকটিস কিম্বেলকে বলে তার এখন একটা জরুরি কাজ আছে আর সে তাকে আর কোনো সময় দিতে পারবে না। এই কথা শুনে কিম্বেল তাকে সেখান থেকে যেতে দেয় আর বলে কোনো হিন্টস পেলে আমাকে জানাবে। ডিটেকটিভ তার পিছু নেওয়া শুরু করেছে, তাই তার মন আবারও অশান্ত হওয়া শুরু করে। তাই সে তার অশান্ত মনকে শান্ত করার জন্য রাতে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে এক রাতের পরীকে উঠিয়ে নেয়। এরপর গাড়িতে বসে আবার একটি প্রস্টিটিউটকে কল দিয়ে তাকেও তার বাড়িতে আসতে বলে। দুজনেই তার বাড়িতে উপস্থিত হলে সে নিজেকে পল অ্যালান নামে পরিচয় দেয়। প্র্যাকটিস তাদের সঙ্গে ক্লাসিক কথাবার্তা আর টপ লেভেলের মিউজিক নিয়ে প্রশ্ন করতে থাকে। পথে থাকা এই রাতের পরীদের কাছে পলের কথা সব তাদের মাথার উপর দিয়ে যেতে থাকে। তো যার জন্য প্র্যাকটিস তাদেরকে ডেকে এনেছিল, এবার সে তার সেই কাজ সম্পূর্ণ করে। প্রথম দিকে সে মানুষের মতো ব্যবহার করলেও একটা সময় সে পশু হয়ে যায় আর ধারালো সব যন্ত্রপাতি দিয়ে তাদেরকে মারাত্মক জখম করার মাধ্যমে নিজের লালসা মেটাতে থাকে। মেয়েগুলো যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন দেখা যায় তাদের গায়ে অসংখ্য কাটার চিহ্ন। মানে বুঝতেই পারছো প্র্যাকটিস মানুষ থেকে পশুতে কনভার্ট হয়ে যায় সে নিজেও জানে না। এরপর প্র্যাকটিস কোনো একদিন তার বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে আড্ডা দিতে
করতে যায়। এই আড্ডার মাঝে তার বন্ধু লুইস এসে তাদেরকে একটি নতুন বিজনেস কার্ড দেখায়। প্র্যাকটিস বুঝতে পারে যে এই বেটা তার থেকেও অনেক ভালো বিজনেস কার্ড বানিয়েছে। আবারও তার মাথার রক্ত ফুটতে শুরু করে। তাই সে সিদ্ধান্ত নেয় পলের মতো এটাকেও সেই পৃথিবী থেকে সরিয়ে দেবে। তাই সে তৎক্ষণাৎ সেখান থেকে রেস্টুরেন্টের একটি ওয়াশরুমে চলে যায়, যেখানে লুইস আগে থেকেই ছিল। প্যাকটি হাতে গ্লাস পরে নেয় আর লুইসকে পেছন থেকে গলা টিপে মারতে চায়, কিন্তু সেটা লুইস দেখে ফেলে আর সবাইকে অবাক করে দিয়ে তার হাতে একটি চুমো খায়। আর এই দৃশ্য দেখে প্যাকটি পুরোপুরি ভাবে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এসবের মানে কি। পরে সে জানতে পারে লুইস একজন খুব সাদাসিধা একজন মানুষ, যে কিনা অনেকদিন আগের থেকেই মনে মনে প্যাকটিকে খুব পছন্দ করত। এই সব কাহিনী দেখে তো প্যাকটিতের মুখে যেন বমি আসতে থাকে। তৎক্ষণাৎ সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে প্যাকটিদের সঙ্গে দেখা করতে আসে ডিটেকটিভ কিমবেল। এবার কিমবেল প্যাকটিতকে জিজ্ঞাসা করে পল অ্যালেনের মিসিং হওয়ার দিন সে কোথায় ছিল। কিমবেল জবাব দেয়, আমি ভ্যানেরিকা নামের একটি মেয়ের সঙ্গে ছিলাম। এবার কিমবেল জানায় তার কাছে থাকা ইনফরমেশনের সঙ্গে প্যাকটিদের কথা ঠিক একটা মিলছে না। এরপর কিমবেল জিজ্ঞেস করে পলের সঙ্গে প্যাকটিদের সর্বশেষ কবে দেখা হয়েছিল। প্যাকটিত জানায় দুজন একটি সর্বশেষ মিউজিক পার্টিতে দেখা করেছিল, কিন্তু একটু পরে প্যাকটিত আবারও বলে ওঠে সে কিছুই মনে করতে পারছে না তাদের শেষ দেখা কোথায় হয়েছিল। এই সব কথা শুনে কিমবেল তখন বলে, তোমার যদি মনে পড়ে তাহলে তুমি আমাকে জানাতে ভুলবে না। আর এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য কিমবেল তাকে একদিন লাঞ্চ ডিনারে যেতে বলে। এই সব কথা শুনে প্যাকটি এখন কিমবেলের কথায় রাজি হয়ে যায়। কিমবেলের সাথে কথা বলার পর প্যাকটি সেদিনও রাত্রে একটা পার্টিতে যায়। সে তখন সেখানে মিলে একটা বন্ধুর সঙ্গে অনেকক্ষণ ড্রাগস নেয়। এরপর তার সঙ্গে আলাপ হয় একটা মডেলের সঙ্গে, যাকে সে পার্টির শেষে ডিনারের দাওয়াত দিয়ে ফেলে। এখন প্যাকটিদের ডিনারে ডাকার মানে কি তা তো তোমরা জানোই বা ভালো করেই বুঝতে পেরেছো। পরের দিন সকালে প্যাকটি তার অফিসে বসে যখন ক্রস ওয়ার্ড খেলছিল, তখন জেন তার সঙ্গে দেখা করতে আসে। আসলে জেন প্যাকটিকে মনে মনে বেশ পছন্দ করে। প্যাকটিদের এত সুন্দর বডি এবং তার চালচলন তার মনে সবসময় দোলা দেয়। এইসব কথাবার্তা সে প্যাকটিকে মুখ ফুটে কখনো বলতে পারেনি। আর এইসব দেখে প্যাকটিট তার হাব ভাব বুঝতে পারে। তাই তো সে সরাসরি জেনকেও ডিনারের দাওয়াত দিয়ে দেয়। জেন কি আর জানে তার জন্য ভয়ানক আড়ালে তার জন্য কি অপেক্ষা করছে। প্যাকটিতের কাছ থেকে এরকম দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে সে হ্যাঁ বলে দেয়। প্যাকটিত বলে, আমি তোমাকে ডিনারে নিয়ে যাওয়ার আগে আমার বাড়িতে ঘুরিয়ে দেখাতে চাই। জেন তাতে রাজি হয়ে গেলে সেদিন রাতে তার অ্যাপার্টমেন্টে এসে হাজির হয়। জেন সেখানে এসে তার ভালোবাসা নিয়ে অনেক ফিল করতে থাকে। প্যাকটিত তাকে ফ্রিজ খুলে স্বাগত জানানোর জন্য ড্রিঙ্কস বের করতে গেলে আমরা তখন একটি অদ্ভুত দৃশ্য দেখতে পাই। এটা হলো সেই মেয়েটির মাথা যাকে প্যাকটিত পার্টিতে ডিনারে আসতে বলেছিল। ভাইরে ভাই, মুভির মধ্যে এইরকম সিন দেখে আমার রক্ত একদম হিম হয়ে গেছে। যাই হোক, ফ্রিজ খুলে ড্রিঙ্কস দেওয়ার পর সে একটা ড্রয়ার খোলে আর সেখানে ছিল ছুরি সহ অনেক ধরনের নানা ধারালো জিনিস। জেন অন্যদিকে মুখ ফিরে বসে থাকার কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না। তারপর কৌশলে সে সেখান থেকে একটি ছুরি তুলে নেয় আর একটা আলমারি খুলতে গিয়ে সে একটা ডগ টেপ বার করে। তখন জেন জিজ্ঞেস করে সেই টেপ দিয়ে কি করবে। প্যাকটিত উত্তর দেয় তার কিছু জিনিসপত্র প্যাক করার দরকার ছিল, মানে জেনকে মারার পর সে এটা দিয়েই তাকে পেঁচিয়ে রাখবে। তারপর সে একটি আলমারি খুলে নেল গান বার করে। নেল গানটা নিজের পিছনে আড়াল করে নিয়ে এসে জেনের মাথায় ধরে। প্যাকটিত যখন নেল গান দিয়ে জেনকে মারতে যাচ্ছিল, তখন হঠাৎ অ্যান্সারিং মেশিন বেজে ওঠে। সেখানে এমিলিনের দেওয়া মেসেজ শুনে জেন বুঝতে পারে যে তার সঙ্গে এখনো অ্যাফেয়ার চলছে, অর্থাৎ প্যাকটিত ধোঁকা দিয়ে তাকে নিজের সাধ্য মেটানোর জন্য এখানে ডেকে এনেছে। এই সব শুনে জেনের মুখটা একদম মলিন হয়ে যায় আর প্যাকটিত তার এই দুঃখকান্ত মন দেখে তাকে আর হত্যা করতে পারে না। তোমাদেরকেও তো আগেই বলেছি প্যাকটিতের সমস্যা হলো সে কাউকে খুশি দেখতে পারে না। তাই আজ যখন সে জেনকে খুব আপসেট হয়ে থাকতে দেখে, তখন তাকে সে আর হত্যা না করে ছেড়ে দেয়। সেই সাথে সাথে প্যাকটিত জেনকে চলে যেতে বলে। সে জানায় সে যদি এখানে থাকে তার অনেক বড় বিপদ হতে পারে। প্যাকটিতের মুখে এই সব শুনে জেন কান্না করতে করতে সেখান থেকে বিদায় নেয়। এই প্রথমবার প্যাকটিতের হাত থেকে কোনো এক বড় শিকার ফসকে গেল। পরের দিন কিমবেলের সঙ্গে প্যাকটিত আবার একটি রেস্টুরেন্টে দেখা করে। লাঞ্চ করতে করতে কিমবেল আবারও তাকে জেরা করে। সে আবারও প্যাকটিতকে জিজ্ঞেস করে তার কিছু মনে পড়ছে কিনা, পল গায়েব হওয়ার দিন সে কোথায় ছিল। প্যাকটিত তাকে না সুযোগ জবাব দেয়। লাঞ্চ সেরে প্যাকটিত কিছু বলার আগে কিমবেল বলে পল হয়তো লন্ডনেই গেছে, কারণ কিমের মনে হয় পলের কোনো বন্ধু বিনা কারণেই তাকে মেরে ফেলতে পারে। কিমবেলের এই কথা শুনে প্যাকটিত একটু নার্ভাস হয়ে যায়,
কিন্তু প্র্যাকটিস সেটা শো করে না। সেদিন রাতে প্র্যাকটিস বাসায় ফেরার সময় রাস্তায় সেই প্রস্টিটিউটকে আবারও দেখতে পায়, কিন্তু ক্রিস্টি নামের এই প্রস্টিটিউট আর যেতে চায় না, কারণ গতবার প্র্যাকটিসের টর্চারের কারণে তাকে হসপিটালে পর্যন্ত যেতে হয়েছে। প্র্যাকটিস এবার তাকে কথা দেয় তার সঙ্গে আর খারাপ কিছু হবে না। এই সুন্দর সুন্দর কথা শুনে ক্রিস্টি যখন তার গাড়িতে বসে পড়ে, প্র্যাকটিস একটি চেক লিখে দিয়ে বলে এটা তোমার ক্ষতিপূরণ। প্র্যাকটিসের হাত থেকে চেকটা নিয়ে ক্রিস্টি গাড়ির দরজা খুলে পালিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর প্র্যাকটিসের হাতে টাকার বান্ডিল দেখে সে লালসায় জড়িয়ে পড়ে। সে আবারও ফিরে আসে। ওই যে কথায় বলে না, কয়লা তুললে ময়লা যায় না, আর মরলেও মানুষের স্বভাব বদলায় না। ক্রিস্টির স্বভাবও একই রকম। টাকার লোভে প্র্যাকটিসের সঙ্গে তার অ্যাপার্টমেন্টে আবারও যায়। গতবারের মতো আবারও একজনকে তার অ্যাপার্টমেন্টে দেখে নেয়, যার নাম এলিজাবেথ। এই এলিজাবেথ প্র্যাকটিসের ফ্রেন্ড, তার কাছে নিজের কাজিন বলে পরিচয় দেয়। সে দুজনকে একসঙ্গে বসিয়ে তাদের সঙ্গে গুরু গাম্ভীর্য কথা বলতে থাকে। এরপর তাদের যে উদ্দেশ্যে এখানে আনা হয়েছিল সেই উদ্দেশ্যে সে সারা রাত ধরে হাসিল করে। শেষ রাতে সে দেখতে পায় প্র্যাকটিস এলিজাবেথের মুখ চেপে ধরে তাকে মারার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে ক্রিস্টির সাথে সাথে ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। ততক্ষণে প্র্যাকটিস তাকে মেরে ফেলে উলঙ্গ অবস্থায় হাতে একটি চেইনসো নিয়ে ক্রিস্টির ওপর ঝাঁপিয়ে পড়ে। ক্রিস্টি দৌড়ে পালাতে গিয়ে প্র্যাকটিসের এমন একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে, সেখানে প্রতিটা জায়গায় ছিল মেয়েদের কাটা লাশ। রক্ততে মাখামাখি শরীরগুলো দেখে ক্রিস্টির ভয়ে আঁতকে ওঠে। তখনই ক্রিস্টি এক লাথি মেরে আর দৌড় দেয় আর চিৎকার করতে করতে পালাতে থাকে। সে চিৎকার করতে করতে পাগলের মতন দরজা ধাক্কা দিতে এদিক ওদিক ছুটে থাকে। আর তখনই একটি সিঁড়ির সন্ধান পায় আর প্রাণপণে সেই সিঁড়ি দিয়ে নামতে থাকে। কিন্তু প্র্যাকটিস সেখানে চলে আসে আর অপেক্ষা করে কখন সিঁড়ি পেরিয়ে ফ্লোরে নামবে। আর সেটা দেখে চেনসটি প্র্যাকটিস উপর থেকে ফেলে দেয় আর চেনসটা পড়ে ক্রিস্টিজের বডিকে দু টুকরো করে দেয়। আর এই দৃশ্য দেখে প্র্যাকটিস উপর থেকে দেখতে দেখতে ভয়ঙ্কর হাসি হাসতে থাকে। একে একেই প্র্যাকটিস অনেক মানুষকেই মেরে ফেলেছে। সে এখন বেশ বেপরোয়া হয়ে উঠেছে। প্র্যাকটিস একদিন একটা লোকাল এটিএম এ যায় টাকা তোলার জন্য। সেখানে সে একটি বিড়ালকে দেখে সে কোলে তুলে নেয় আর তার টাকা এটিএম এ আটকে যায়। সেখানে একটি মেসেজ দেখতে পায়, সেখানে লেখা ছিল ফিড মি এন্ড স্টে ক্যাট, মানে তার সঙ্গে কেমন জানি না যেন উল্টো পাল্টা হতে শুরু করেছে। সেই বিড়ালটাকে মেরে ফেলার জন্য প্র্যাকটিস একটি বন্দুক বার করে আর সেটা দেখে ওর পাশে থাকা একটি মহিলা চিৎকার করে ওঠে। আর প্র্যাকটিস কোনো কিছুই না ভেবে মহিলাটাকে গুলি করে মেরে দেয়। আর তার বন্দুকের গুলির আওয়াজে সেখানে ততক্ষণে পুলিশ চলে আসে। প্র্যাকটিস ওখান থেকে খুব জোরে দৌড় দেয় আর নিজের গাড়ি খুঁজতে থাকে, কিন্তু পুলিশ তাকে তাড়া করায় সে অন্যদিকে দৌড় দিয়ে পালাতে থাকে। কিন্তু সেখানেও পুলিশ চলে আসে। তারপর সেখানে থাকা একটি পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে প্র্যাকটিসকে বন্দুক ফেলে দিতে বলে, কিন্তু প্র্যাকটিস তাদের কোনো কথা না শুনে তাদেরকে গুলি করে হত্যা করতে থাকে। কিন্তু একটি গুলি সেই গাড়ির গ্যাস সিলিন্ডারে লেগে ভীষণ বড় একটি ধামাকাদার বিস্ফোরণ ঘটে। আর ভয়াবহ বিস্ফোরণ দেখে প্র্যাকটিস প্রচন্ড ভয় পেয়ে যায় আর কেউ আসার আগে সে ওখান থেকে দ্রুত পালিয়ে যেতে থাকে। আস্তে আস্তে তার অ্যাপার্টমেন্ট মনে করে সে অন্য একটি অ্যাপার্টমেন্টে চলে আসে। কিন্তু যেই না সেখানে গার্ড একটি তাকে নাম সই করতে বলে, তখনই প্র্যাকটিস ঘাবড়ে গিয়ে তাকেও গুলি করে হত্যা করে দেয়। মানে প্র্যাকটিসের অবস্থা এতটাই ভয়াবহ হয়ে গেছে যে সামনে যাকেই পাচ্ছে সে তাকেই মেরে ফেলছে। অবশেষে দৌড়াতে দৌড়াতে প্র্যাকটিস তার অ্যাপার্টমেন্টে এসে পৌঁছায়। নিজের বাড়িতে ফেরার পর সে বাইরে একটি হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। প্র্যাকটিস বুঝতে পারে সে এসব ঘটনা ঘটিয়ে এসছে, যে তার জন্য বাইরে এইসব হইচই পড়ে গেছে। তাই প্র্যাকটিস তার টেলিফোন নিয়ে লয়েড হায়ার্ডের কাছে একটি ভয়েস মেসেজ দেয়। সে প্রায় 20 থেকে 40 জন লোককে হত্যা করেছে। এছাড়াও সে তাদেরকে কিভাবে মেরেছে সেটাও বর্ণনা করে। সে এটাও জানায় যে সে কয়েকটি মেয়ের বডি পার্টস ও রান্না করে খেয়ে ফেলেছে। এই সব কথাবার্তা বলার উদ্দেশ্য হচ্ছে তার লয়ার তাকে বাঁচানোর জন্য কোনো উপযুক্ত পথ খুঁজে বের করে। এবার প্র্যাকটিস জানায় যে হাওয়ার্ড লয়ারের সঙ্গে সে পরের দিন দেখা করতে চায়। সেই অনুসারে প্র্যাকটিস এক্সারসাইজ করার পর স্নান সেরে চলে যায় পল অ্যালানের অ্যাপার্টমেন্টে। সেখানে গিয়ে সে দেখতে পায় পল অ্যালানের বাসা পুরোপুরি খালি পড়ে আছে, সেটাকে বেচে দেওয়ার পরিকল্পনা চলছে। প্র্যাকটিস যখন ওখানে এদিক ওদিক দেখতে থাকে তখন এক মহিলা এসে জানায় এই অ্যাপার্টমেন্টটা বিক্রি হয়ে গেছে। সেই মহিলাটা তার দিকে যেন কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকাতে থাকে আর বলে সে যেন এই অ্যাপার্টমেন্টে কোনোদিন পা না দেয়। সে আর কোনো কথা না বাড়িয়ে সে ওখান থেকে বেরিয়ে আসে আর বেরিয়ে এসে তার সেক্রেটারি জেনকে ফোন করে আর কাঁদতে কাঁদতে বলে সে আজ অফিসে আসতে পারবে না। অন্য দিক থেকে প্র্যাকটিসের এমন কণ্ঠ শুনে জেন অনেকটা চিন্তায় পড়ে যায়।
সে বারবার জিজ্ঞেস করতে থাকে প্র্যাকটিস কোথায় আর তার কি হয়েছে, কিন্তু প্র্যাকটিস তার কথার কোনো উত্তর না দিয়ে ফোনটি রেখে দেয়। জেন হঠাৎ কি মনে করে তারপর প্র্যাকটিসের ডেস্কে যায়। সে ওখানে গিয়ে একটি ড্রয়ার খোলে। জেন একটি ডায়েরি দেখতে পায় আর ডায়েরিটা দেখে জেনের চোখ পুরো কপালে উঠে পড়ে। আর জেন সেখানে বিভিন্ন আঁকা ছবি দেখতে পায় আর সেই ছবিগুলো ছিল মানুষের কাটা অঙ্গের, মানুষকে মারার নানান পদ্ধতি ও মৃত লাশের ছবি সেখানে আঁকা ছিল। জেনের বুঝতে আর বাকি থাকে না যে প্র্যাকটিস একটি সাধারণ মানুষ, সে একটি সাইকো কিলার। ওদিকে সেদিন প্র্যাকটিস অফিসে না গেলেও প্র্যাকটিস বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে চলে যায়। সেখানে বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর তার লয়েড হায়ার্ডকে দেখতে পায়। প্র্যাকটিস হায়ার্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করে সে গতকালকের মেসেজ শুনেছে কিনা। এই কথা শুনে হায়ার্ড হাসতে থাকে আর বলে কালকের জোকসটা তোমার মারাত্মক ছিল। এর মানে হায়ার্ড প্র্যাকটিসের কোনো কথায় বিশ্বাস করেনি, পুরোটাকেই জোকস হিসেবে নিয়েছে। প্র্যাকটিস তার কথা শুনে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে সে এই পল অ্যালান ও অন্যান্য লোকজনদেরকে মেরে ফেলেছে। কিন্তু হাওয়ার্ড তার কোনো কথা বিশ্বাস না করে সে পলের সঙ্গে গত 10 দিন আগে লন্ডনে গিয়ে দেখা করেছে। এই কথা শুনে প্র্যাকটিস তো পুরোই ভড়কে যায়, কারণ সে তো পলকে নিজ হাতেই কুপিয়ে মেরেছিল, কিন্তু পল বেঁচে আছে কি করে? আর এত এত মানুষকে হত্যা করার কারণে পুলিশ তাকে কেন এখনো গ্রেপ্তার করেনি? এমন সব জটিল প্রশ্নের উত্তর প্র্যাকটিস কোনোভাবেই খুঁজে পায় না। কিন্তু প্র্যাকটিস খুঁজে না পেলেও আমরা বুঝতে পারি যে প্র্যাকটিস বেদম্যান যাদেরকে হত্যা করেছিল এই সব কিছুই ছিল তার হ্যালোসিনেশন। প্র্যাকটিস যাদেরকে পছন্দ করতো না বা আর যাদেরকে খুশি দেখতে পারতো না তাদেরকে মনের অচেতনে খুন করেছে আর নিজের ক্ষোভ মিটিয়েছে। এর পুরোটাই ছিল তার কল্পনা, কিন্তু এমন বিভিন্ন বিভৎস কল্পনা যার মধ্যে আসতে পারে সে চাইলে এমন সত্য ঘটনাও ঘটাতে পারে। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্য কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।